শুভ দিন বন্ধুরা। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আজকে আমি যে বিষয় বলতে বসেছি সেটা নিয়ে অগ্রসর হচ্ছি। তো তোমরা নিশ্চয়ই বেশ ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের কমেন্ট মাঝে মাঝে পাই, আমার খুব ভালো লাগে, আমার অনুপ্রেরণা তোমরা। আর যারা যারা করনি, যদি আমাকে তোমাদের মনে ধরে বা উপযুক্ত মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে যেই নিয়ে আমার বক্তব্য সেটা হলো মা। মা মানে কি? মাকে আমরা কীরকম দেখি? মা এমন একজন যে সন্তানের দুঃখে তার চোখ দিয়ে জল পড়ে, এবং সন্তান যদি কোনো ভালো কিছু করে আনন্দে তার মানে সে আত্মহারা হয়ে যায়। সন্তানের একটু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, একটা হাত কেটে গেলে তার মনে হয় তার শরীর থেকেও রক্তক্ষরণ হচ্ছে। মানে মমতার একটা মূর্তি। মা মানে তো আমরা তাই বুঝি, যাকে নিশ্চিন্তে তা কোনো দুঃখ কষ্ট হলে তার বুকে ঝাঁপিয়ে পড়ে সব বলা যায়। এবং যে মা, সেও চায় তার জীবনকালীন সে যা দুঃখ যন্ত্রণা ভোগ করেছে সেইগুলো তার সন্তানকে যেন ছুতেও না পারে, তাকে আঁচল দিয়ে মমতার স্পর্শ দিয়ে সে আগলে রাখে। এই হলো মা। মা কিন্তু নিজের স্বার্থের জন্য কখনো ছেলে মেয়েদের বা তাদের সন্তানদের বিপদে ফেলা বা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তার সন্তানদের মানে তার নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সন্তানকে দুঃখ যন্ত্রণা বা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়, এরকম কিন্তু মা হয় না। কিন্তু আজকে আমি যেই কাহিনীটি বলতে বসেছি সেটা হলো এমন একটি মা। শোনো কীরকম মা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি কোনো একটা ব্লগে বলেছিলাম যে আমার এক বান্ধবী, আমার থেকে 3 বছরের ছোট, আমার পাশের বাড়িতে থাকতো। সে বাচ্চা হতে গিয়ে মারা গেছিল, তার ছেলে হতে গিয়ে সে মারা গেছিল, দীপা। তো তারা ছিল 3 ভাই বোন, মানে দীপা সবচেয়ে বড়, তার থেকে 4 বছরের ছোট একটি ভাই, এবং সেই 4 বছরের ছোটর ভাইয়ের থেকে 6 বছরের ছোট আরেকটি ভাই। তার মেয়ে দীপার থেকে একদম যে ছোট ভাইটা, সে 10 বছরের ছোট। যতদূর মনে হয় তার মা বাবার কোনো প্ল্যানিং ছিল না। তৃতীয় যে ছেলেটি সেটা আনওয়ান্টেড, মানে হয়ে গেছে। তখনকার দিনে তো এখনকার মতন অ্যাবর্শন করা বা এতটা ব্যাপারটা তো স্মুথ ছিল না। তো প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা সে প্রসব করেছে এবং একটি ছেলে হয়েছে। তো ছেলেটি ছোটবেলা থেকেই মানে কি সবার খাওয়া দাওয়া হয়ে গেল, ওর মা মানে প্রাধান্য দিত দীপাকে, এবং যে আরেকটি যে ছেলে তার বড় ছেলে তাকেই বেশি প্রাধান্য দিত। এবং যত সে ক্রমশ বড় হতে লাগলো, দীপার জন্য বাড়িতে টিচার রাখা হলো, এবং যে ভাইটি, পরের যে ভাইটি, নামগুলো আমি বলছি না, তো সেই ভাইটি তাকে তার জন্য ভালো ভালো কোচিং ক্লাস এই করে দেখা হলো। তার বাবা মা উভয়, যে বাড়ির বড় ছেলে তাকে প্রতিষ্ঠিত হতে হবে, তাকে ভালোভাবে রোজগার করতে হবে, পুরো অ্যাটেনশনটা তার দিকে। এই যে ছোট ছেলেটা, একটা নাম না দিলে তোমরা বুঝতে পারবে না, একটা নাম দেওয়া হোক। ধরো ওর নাম কি বলি বলো তো, ওর নাম ধরো রবি। ধরো ওর নাম রবি। তো ওই রবিকে বাদ দিয়ে, মানে তার লেখাপড়াটা যেন ও করে নেবে এখন, এরকম বাবু 4-5 পর্যন্ত তার কোনো টিচার রাখা হলো না। তার দিদি, মানে আমার বন্ধু দীপা, সে পড়াতো। তার দাদা যখন সময় পেত, রবির দাদা যখন সময় পেত, তখন তাকে পড়া দেখিয়ে দিত। আর মা ওই গৃহকর্ম করে যতটুকু টাইম পেত, পড়া ধরা এইগুলো মানে নেগলেক্টেড ভাবে, নেগলিজেন্সের মধ্যেই সে মানুষ হতে লাগলো। যখন ক্লাস 7-এ উঠলো,
তখন তার জন্য একটি টিচার রাখা হলো। কীরকম টিচার বলো তো? সে সব পড়াবে, এটা কখনো হয়? আর্টস গ্রুপ সায়েন্স গ্রুপ তো আলাদা হতে হবে। তার বাবা বলল, কারণ সেই সময় তার যে দাদাটি মানে দীপার যে ভাইটি, সে রবির দাদা আর কি, তাকে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হচ্ছে, তাতে তাকে বিশাল খরচা, অবভিয়াসলি বিশাল খরচা, তার জামা কাপড় তৈরি করতে হবে, এ করতে হবে, খরচা। সে তখন এর জন্য এমন একটা টিচার রাখবে, সে টিচার মানে সায়েন্সও গ্রুপও পড়াবে, ইংরেজিও পড়াবে, বাংলাও পড়াবে, এই রকম টিচার। তো সেই টিচারের কাছে সে পড়তো। তার ফলে কি হলো, তার লেখাপড়াটা দিন দিন ডেটোরিয়েট করতে লাগলো, এবং 7-এ পড়াকালীন তার দিদি মানে আমার বন্ধু মারাও গেল বাচ্চা হতে গিয়ে। তখনও ফুল অ্যাটেনশন ওর দাদার দিকে। তার দাদা হোটেল ম্যানেজমেন্ট পড়ছে। ইতিমধ্যে সে হোটেল ম্যানেজমেন্ট পাশ করে প্রথমে সে কাজ পেলো তোমার কাতারে, দুবাইতে কাজ পেলো। তো সেখানে যাবার পর মানে দুবাই না সরি কাতারে কাজ পেলো। যাবার পর সে ওখানে ভালোই ছিল। যখন ফিরে এলো সে সোনা দানা পরে টরে এলো, কানে হিরের দুল বেশ দেখে ভালোই লাগছিল। তো তখন তো দিদি মারা গেছে করতো। এখানে আসতে না আসতে আবার সে সিভি জমা দিতে লাগলো। তারপরে কাঠমান্ডুতে কাজ পেয়ে গেল। এরকম পরপর কাঠমান্ডুর পর চলে গেল সুরাতে। তা মাথায় একটা, এদিকে ওই ছোট ভাইটা রবি সে বড় হচ্ছে। এই করতে করতে তারও মাধ্যমিক হয়ে গেল, উচ্চ মাধ্যমিকও হয়ে গেল। তাকে কে কলেজে ভর্তি করবে? ইতিমধ্যে তার বাবাও মারা গেল, মানে দীপার যে বাবা সেও মারা গেছে। তো যাবার পর এই ছেলেটিতে আরও নেগলেক্টেড। মায়ের কিছু পেনশনের টাকা আর দাদার মতন ব্যাংক ব্যালেন্স করছে আর কিছু টাকা পাঠাচ্ছে। এবার ভীমরতি ধরলো সেই দাদাটা, রবির দাদার। সে ভাবলো আমি কেন পরের জায়গায় কাজ করে বেড়াবো, কিন্তু ও কিন্তু বেস্ট হোটেলে ফ্রেন্ড। ও তখন শান্তিনিকেতনে একটি ছোট জায়গা কিনে একটা রেস্টুরেন্ট করে ফেললো, এবং সেখানেই ওপরে একটা ঘর করে সে থাকতে লাগলো এরকমভাবে। এদিকে ওর মাকেও নিয়ে গেল সঙ্গে করে, এবং দীপার যে ছেলেটা সে এদের বাড়িতে থাকতো, সেও চলে গেল শান্তিনিকেতনে। সেখানে একটা আইসিএসসি বোর্ড স্কুলে ভর্তি হলো। থেকে গেল এই বাড়িতে রবি। সে নিজের মতন রান্না করছে, বান্না করছে, তোমার কলেজ যাচ্ছে। ভাবো কতটা কষ্ট। আর যেহেতু ওকে আমার মা খুব ভালোবাসতো এবং অসহায় একটা ছেলে, তো মা বলতো রাত্রিবেলা তুই আমার কাছে খাস। তখন তো আমার বিয়েটি হয়ে গেছে। তো প্রত্যেক দিন রাত্রিবেলায় রবি আমাদের বাড়িতে খেতে আসতো, খেত, মানে খুব কষ্টে মানুষ। তা এই করতে করতে সে বিকম পাস করলো। তখন ওর মা বলতে লাগলো, ইতিমধ্যে কি হয়েছে জানো, ওই যে রবির দাদা তার ওই করোনা পিরিয়ড চলে এলো। তো ওই সময় না ওদের হোটেলটা বন্ধ হয়ে গেল। তখন সে কলকাতায় ওরা আবার সে বসত বাড়িতে ফিরে এলো, আমাদের পাশের বাড়িতে ফিরে এলো। তা কী হলো জানো, আপনার শুশু করছি, সর্দি হবে মনে হয়। তা ওই তোমার ফিরে এলো। তো ওরা দুজন এখানে মানে ওরা তিনজনে, মা, ছেলে এবং নাতি, এই ছাড়লো। মা সমানে প্রেশারাইজ করতে লাগলো, তোকে কিছু করতে হবে, তোকে কিছু করতে হবে, তোকে কিছু করতে হবে। মানে বড় ছেলেকে না বলে ছোট ছেলেটাকেই প্রেশারাইজ করতে লাগলো। মানে এ তো মানে বানের জলে ভেসে এসছে এরকমভাবে। ছেলেটি কি করবে? তখন সে তার কলেজের একটি মুসলিম বন্ধুর সঙ্গে করে, সেই বন্ধুটি আবু ধাবিতে একটা ওই গাড়ির শোরুম আছে না, যেখানে বলেন সেলস বয় বলতে গেলে পরে, যে আমাদের গাড়ির কোয়ালিটি ভালো, এরকম যে বলে না, যে অ্যাডভার্টাইজ করা, যে করা, সেখানে কাজ করত। তখন সে বলল ঠিক আছে আমি 1 বছর পর আসবো। রবিকে বলল তুই ইতিমধ্যে তুই তোর পাসপোর্ট সব জিনিসপত্র গুছিয়ে নে, তোকে নিয়ে আমি যাব, ওখানে গিয়ে তোকে কাজে লাগিয়ে দেবো। আমি তো হায়ার সেকেন্ডারি পাস করিনি। ওই মুসলিম ছেলেটি বলল, তার নামও একটা কী জানো আমি একদম ভুলে গেছি, বলেছিল। আর তো তুই তো বিকম পাস, তোর হয়তো নিশ্চয়ই আমার থেকে বেটার চাকরি হবে। তো নিয়ে তারপরে সব করে টোরে ওই চলে গেল। চলে যাওয়ার পর ওইখানে কিন্তু তখনই গিয়ে ও চাকরি পেলো, মানে অন্য জায়গায় পেলো না, ওই গাড়ির শোরুমেই, আর একটি গাড়ির শোরুমে ও চাকরি করতে লাগলো। এবং ওর মা এখান থেকে প্রেশার দিতে লাগলো, মানে আমি তাকে কাকিমা বলতাম, বলতে লাগলো তুই কিন্তু উল্টোপাল্টা খরচা করবি না,
তুই যে মেসে থাকিস এবং খাওয়া দাওয়া বাবদ কিছু টাকা রেখে তুই কিন্তু বাদ বাকি টাকা এখানে পাঠিয়ে দে। ইতিমধ্যে ওর যে দোকানটা মানে যেটা শান্তিনিকেতনের দোকান করেছিল সেটা তো বন্ধ হয়ে গেল। কি হলো অত ডিটেলস আমি জানিও না আর বলতেও চাই না। তো সেই ছেলেটা যাকে এত ওর বাবা বেঁচে থাকতে তার প্রতি যত রাজ্যের অ্যাটেনশান দিয়ে যত রাজ্যের টাকা খরচা করে তাকে হোটেল ম্যানেজমেন্ট পড়ালো, সেই ছেলে এখন বাড়িতে বসে আছে। আচ্ছা, রবির কথায় আসি। তুই কিন্তু বেশি খরচা করবি না, সব টাকা কিন্তু এখানে পাঠিয়ে দিবি। এখানে পাঠিয়ে দিচ্ছে, এবার নাতিকে বড় করছে, মানুষ করছে, এবং রবির দাদা আর মা বসে বসে চব্য করে খাচ্ছে। এই পর্যন্ত ঠিক আছে। তারপরে সে হঠাৎ মানে ইন্টারভিউ দিয়ে ওখানকার ডকে, যেখানে জাহাজ নোঙর করে, সেই এতে রবি একটা চাকরি পেলো, বেটার চাকরি। এবং ততদিনে ওই মানে সবাই একসঙ্গে থাকতো না, সেটা ছেড়ে দিয়ে দুজন একটা ফ্ল্যাট ভাড়া করে ওরা থাকতে লাগলো। একটু আওয়াজ হচ্ছে, পাশের বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি কাজ করছে, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলে এলো ওইখানে ডকে কাজ করে একটা বেটার ফ্ল্যাট নিয়ে। সেই ফ্ল্যাটটার ভাড়া নাকি 27,000 টাকা। এরপর খাওয়া দাওয়া আছে। তারপরে ইতিমধ্যে ওর মা বললো, তুই যখন আসবি টাকা পয়সাগুলোকে গুছিয়ে নিয়ে আসবি, এনে তুই করবি আমার ইন্ডিয়ান সিস্টেমের বাথরুম, তো সেটাকে চেঞ্জ করে, আমার তো বয়স হয়ে গেছে, কমোড করে দিতে হবে। আর তোমার কি নাম যেন, বাড়ি রং টং করতে হবে, গোছাতে হবে। কীরকম গোছানো? সিমেন্ট, এই যে আমাদের যেমন পুরোনো দিনের বাড়ি সিমেন্ট, মোজাইক না, সব ওই সিমেন্ট উঠিয়ে মোজাইক করা হয়ে গেল। যখন ছেলে এলো 3-4 বছর পর মোজাইক করা হয়ে গেল, বাথরুমে কমোড করা হলো, মডিউলার কিচেন করা হয়ে গেল, আর যা যা দরকার সব করা হয়ে গেল। একটা মডার্ন বাড়ির মতন যেরকম হয় সেরকম করা হয়ে গেল। এবং ওর মা বলতে লাগলো, দেখ ডকের চাকরি থেকেও যদি খুব ভালো চাকরি পাস তাহলে দেখ, চেষ্টা করতে থাক। মানে ওকে মানে শুষে নেওয়া বলে না, রক্ত শুষে খাওয়া, সে কী বলে, যোগই তো বলে, রক্ত শুষে খায়। মা হলো মানুষরূপী যোগ। ছেলেটা ফিরে গিয়ে আরও বেটার। এবার শোন, ওই নাতিটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, দীপার ছেলে, নাতিটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তাকে নাকি পুনাতে রেখে MBA করাতে হবে। সেখানে 15 লাখ টাকা খরচা। কে খরচা করছে? এই রবি। ডকে কাজ, পরিশ্রম করা, বাড়িতে এসে রান্না বান্না করা, ঘর গোছানো। ওই আরেকজন থাকে, দুজনে মিলেমিশে, একজন রান্না করে তো একজন এদিকে করে। হাড় ভাঙা খাটনি, আরও এক্সট্রা কিছু টাকার জন্য সে তো আরও বিভিন্ন জায়গায় একে ভাগ্নেকে পড়াতে হবে, MBA পড়াতে হবে, মায়ের হুকুম। মানে এইরকম ছেলেও এই যুগে হয়। দেখো, মায়ের কথা অক্ষরে মানছে। এসছে, এই যুদ্ধ আরম্ভ হলো না, তার কদিন আগেই ও এসছে, তখন যুদ্ধ আরম্ভ হয়নি। এসছে কেন? ওই যে নাতিটা MBA পাশ করে পুনাতেই প্লেসমেন্ট পেয়েছে, চাকরি পেয়েছে ভালো একটা, যার জন্য ও মানে নিজের দিকে তাকালো না, নিজে একটা ভালো জামা কাপড় কিনলো না, যেখানে ওখানে সোনা দানা এত ভালো একটা গলার চেন পর্যন্ত সে বানালো না। সব টাকা এখানে পাঠাতে লাগলো ওর দাদা আর মায়ের খাওয়া দাওয়া আর ওই ভাগ্নেকে মানুষ করার জন্য। ওই ভাগ্নে নাকি একটি আসামি মেয়েকে ওই পড়তেই লাভ অ্যাফেয়ার্স হয়েছে, ওদের প্রেম হয়েছে, তাকে বিয়ে করবে, রেজিস্ট্রি অলরেডি হয়ে গেছে, এখানে একটা রিসেপশন দেবে। তা সেই দেখা করতে গিয়ে আমার দেখা হলো ওই রবির সঙ্গে। কিরম যেন, বয়স কত হবে, ওই 37-38 বয়স হবে, কিন্তু তোমার দেখে মনে হবে 60 পেরিয়ে গেছে। মানে আমি তার কাছে ইয়াং, জানো, মানে আমি যে এত বয়স হয়ে গেছে, আমার 57 বছর বয়স হয়ে গেছে, আমাকে ওর কাছে ইয়াং মনে হচ্ছে। চোখের পাশগুলো কুচকে গেছে, ওই রকম সুন্দর সাদা রং, কালো কুচকুচে হয়ে গেছে, গলার মধ্যে রিঙ্কেল পড়ে গেছে, কুচকে গেছে, যেমন একটা বুড়োদের হয় না, এইরকম। আমি না দেখে কেঁদে ফেলেছি। তোর কি করে এরকম চেহারা হলো, নিজেকে যত্ন করিস না? তখন ও বললো যে টাকার তো খুব প্রয়োজন, ওই ভাগ্নেকে মানুষ করতে অনেক টাকা লাগলো, এখন তোর বিয়ের টাকাটাও আমাকে দিতে হবে, কিছু রিসেপশনের টাকা দিতে হবে, হয়েছে করতে হবে। জানো ঝুলন্দি, আমি এখন কোথায় কাজ নিয়েছি,
ওই সমুদ্রের মাঝখানে যে লাইট হাউস থাকে না, যেখানে ওই রাত্রিবেলা ওই লাইট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হয় দূর দেশ থেকে জাহাজ আসে নোঙর করবে, যেখানে ওর একাকিত্ব জীবন, সারাটা দিন 24 ঘন্টা করে বছরের পর বছর, মানে এই সদ্য 1 বছরও চাকরি পেয়েছে, সেইখানে ওকে বসে থাকতে হয় একটা ঘরের মধ্যে। ওই লাইট হাউসের ঘরটা যে গোলাকার কিরম একটা হয় না, ওর মধ্যেই ওয়াশরুম, ওর মধ্যেই ওর কিচেন, ওর মধ্যেই ওর শোবার একটা ছোট জায়গা, সেখানে একটা সিঙ্গেল খাট শুধু ধরে, আর পাশে একটা ওয়ার্ড্রপ রাখা, মানে খাঁচায় বন্দি একটা পাখির মতো। ওখানে না আছে ঠিকঠাক নেটওয়ার্ক কাজ করে, ও যে মোবাইল ঘাঁটবে, যখন নেটওয়ার্ক আসে তখন ওর মাকে ফোন করে, এবং একটা ছোট নৌকো বা স্টিমারে করে ওকে খাওয়ার সামগ্রী দিয়ে যায়, কিছুটা রান্না করা খাবার, কিছুটা কাঁচা খাবার, সে নিজের মতো রান্না করে ওই 24 ঘন্টা ওই জলরাশির মধ্যে ও বসে আছে, ওই ঢেউ দেখছে আর এ করছে। মুখের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, একটা হতাশার ভাব, একটা ওই 37-38 বছরের ছেলের মধ্যে। আমি না কেঁদে ফেলেছি। আমার মা ওকে খুব ভালোবাসতো, জানো তো, যেহেতু বাড়িতে নেগলেক্টেড, ও একটু লুচি খেতে ভালোবাসতো, একটু ওই সাদা আলু চচ্চড়ি খেতে ভালোবাসতো, আমার মায়ের হাতে তৈরি মালপোয়া খেতে ভালোবাসতো, টক ডাল খেতে ভালোবাসতো, তারপরে টক ওর প্রিয়, কদবেলের আচার যখন মা করতো, কুলের আচার করতো, ওকে ডেকে ডেকে খাওয়াতো। আমার মা থাকলে যে কি হতো আমি জানি না, মানে মা বোধহয় কী করতো আমি জানি না, মানে আমি কেঁদে ফেলেছিলাম জানো। আবার ওই যুদ্ধ থামলে আবার ফিরে যাবে, আবার ওই লাইট হাউসের, এখন টেম্পোরারি একজনকে ওখানে রাখা হয়েছে, ওই সমুদ্রের মাঝখানে দিন রাত কখন যে হয়, কোনো নেটওয়ার্ক নেই, কোনো এই নেই। আমিও বললাম কাকিমা তুমি ওকে যেতে দিও না, ও তো এত বছর অনেক টাকা রোজগার হয়েছে, তোমার নাতিও তো মানুষ হয়ে তার বিয়ে হচ্ছে, তার সে রোজগার করছে, তাকে তো আর দেখতে শুনতে হচ্ছে না, সে তো নিজের রোজগার নিজের করছে, এবং তুমি তার কাছ থেকেও কিছু টাকা চাও প্রতি মাসে যেন তোমাকে দেয়। তখন বলছে ও তো পরের বাড়ির ছেলে, তার মানুষ তো করেছে এই মামারা, বড় মামাটাও তো যেন কাজটা চলে গেলো, মানে হোটেলটা ঠিক মতো না চললো, তাকে পড়াশুনো করানো সব দায়িত্ব তো তারা বহন করেছে। কাকিমা আমাকে বললো ওকে যদি আমি এখন বসিয়ে রাখি, একটা ছেলে তো বসে আছে, আর একটা ছেলেকে যদি বসিয়ে রাখি তাহলে আমাদের সংসার চলবে কি করে। আমাকে বেশ মুখ ঝামটা দিয়ে বললো, জানিস বলা খুব সোজা, ওকে যেতেই হবে, ওকে যেতেই হবে। মানে 2-2.5 লাখ টাকা মাইনে পায় তো আমার মনে হয়, আর এক আত্মীয় বললো ওই রকমই মাইনে পায়, সেটা মানে লোভ লোভ লোভ। যেই নাতিকে তোরা তিল তিল করে মানুষ করে বড় করলো, কাজ করলো, তার কাছ থেকে নাকি টাকা চাওয়া যাবে না, সে এখন নাকি সে পরের বাড়ির ছেলে হয়ে গেল। আর মানুষ করলো যে এত খেতে খুঁটে তাকে মানুষ করলো, মানে বুঝিয়ে দিল যে ও যে আনওয়ান্টেড চাই, রবি যে আনওয়ান্টেড চাই। আমি ওকে বললাম রবি তুই যাস না, তুই ফিরে যাস না, তুই তো এত বছর কাজ করে কিছু টাকা তো ব্যাংক ব্যালেন্স তুই করেছিস, যতই বাড়িতে দিস না কেন কিছু করেছিস, ওই দিয়ে তুই একটা কিছু ব্যবসা কর, নাহলে তুই মানে এইখানে কিছু ট্রাই কর রে, ব্যবসা যদি নাও করতে পারিস এখানে কিছু ট্রাই কর, তুই যাস না। ওর মা বলল আমার ছেলের কাঁধে তুমি এরমভাবে মন্ত্রণা দিও না, ওকে যেতে হবে, ওকে রোজগার করতে হবে, নাহলে আমার চলবে কি করে, আমার বড় ছেলে চলবে কি করে। বাবু মায়ের একই রূপ গো, মানে ছেলেটাকে মেরে ফেলবে, একটা মেয়েকে তো মেরে ফেলেছে আর ছেলেটাকেও মেরে ফেলবে। ওদের এক আত্মীয় বলল আমাকে, জানিস তো ঝুলন, মেয়েটাকে খেয়েছে বৌদি, তার বৌদি হয়, বৌদি আবার ছেলেটাকেও খাবে। আমার তো মনে হয় রবি একদিন হয়তো ফ্রাস্ট্রেশনে ভুগতে হতাশায় ভুগতে ওই সমুদ্রে না ঝাঁপ দেয়, আমি জানি না কি হবে। আমার বলার বিষয়, মায়ের সংজ্ঞাটা আমার কাছে ভুল হয়ে গেল জানো তো। মানে আমি আমার মাকে যেমন দেখেছি সেরকম মা না, মানে আমিও যেমন মা, দেখো আমার মেয়েদের যদি শরীর খারাপ হয় আমি রাত্রে ঘুমোতে পারি না বারবার, মানে আমি জানি অসাধারণ মা সেটা আমি বলছি না, কিন্তু মানে মা মাত্র এইরকমই হয়, বমি করলে মনে হয় কেন বমি করছে, ডাক্তার দেখাতে, মানে খুব মানে বিচলিত হয়ে পড়ি। আর এই মা দেখো ওই সমুদ্রের মাঝখানে একটা ছেলেকে ফেলে রেখে দিয়েছে। ধরো এখন তো যুদ্ধ হচ্ছে, ফিরে যাবে, যুদ্ধটা থামলে হয়তো ফিরে যাবে,
ধরো কোনো মিসাইল পড়লো, তো ছেলেটা তো শেষ হয়ে যাবে। মানে ওর মা এইরকমভাবে ভাবছে না। তো কেমন লাগলো এরকম দুঃখজনক বেদনাদায়ক মানে দায়ক একটা কাহিনী আমি তোমাদের সামনে না তুলে ধরে পারলাম না, মানে এত দুঃখ হয়েছে আমার। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, আমার পাশে থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।